আসসালামু আলাইকুম এভরিওয়ান। ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল সিলেট টাইটান্স। তারপরও মেহেদী হাসান মিরাজকে নিয়ে সমালোচনা হচ্ছে। মাঠের বাইরে সমালোচনা বাদ দিন, আমি মাঠের ভিতরে সমালোচনা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তার পারফরমেন্স। এমন যাচ্ছে তাই পারফরমেন্স তো মেহেদী হাসান মিরাজ জাতীয় দলেও করেনি টি-টোয়েন্টিতে। এমনকি লাস্ট কয়েক বিপিএল এ তার পারফরমেন্স আপনি তুলে ধরুন, বা যখন থেকে সে বিপিএল খেলছে এরকম বাজে পারফরমেন্স সে কখনোই করেনি। গত বিপিএল এর সেরা পারফর্মার কে ছিল আপনাদের মনে আছে? সেটা ছিল মেহেদী হাসান মিরাজ। ১৪ ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৫৫ রান করেছিল, ২৭ এভারেজ, ১৩২ স্ট্রাইক রেটে ২50-তে। বল হাতে দুর্দান্ত বোলিং করেছিল, ১৪ ইনিংস বল করে ১৩টা উইকেট শিকার করেছিল। ৭.৭১ ইকোনমি রেটে বেস্ট বোলিং ফিগার ছিল তার, ৬ রান দিয়ে ৩ উইকেট। গত বিপিএল এর এইরকম দুর্দান্ত পারফরমেন্স করার পর এবারের বিপিএল এ মেহেদী হাসান মিরাজের যেই পরিমাণ অধঃপতন হয়েছে সেটা আসলে অবাক করার মতোই। এখন পর্যন্ত সিলেট টাইটান্সের হয়ে যে ১০টা ম্যাচে খেলেছে সেখানে ৭ ইনিংসে ব্যাট করে মাত্র ৭৩ রান করেছে, ১২ এভারেজ এবং ৯৮ স্ট্রাইক রেটে। তার এভারেজও কম, স্ট্রাইক রেটও কম। বিভিন্ন পজিশনে ব্যাট করেছে। বল হাতে বল হাতেও খুব বাজে অবস্থা। ১০টা ইনিংসে বল করেনি, ৭ ইনিংসে বল করেছে, যেখানে মাত্র ৪টা উইকেট শিকার করেছে, ওভার প্রতি ৯.৬১ রান করে দিয়ে। তার মানে বোঝা যাচ্ছে কি পরিমাণ অধপতন। আপনারা গত বিপিএল এর ব্যাট হাতে পারফরমেন্স দেখুন, ২৭ এভারেজ, ১৩২ স্ট্রাইক রেট। আর এবারের বিপিএল এ ১২ এভারেজ, ৯৮ স্ট্রাইক রেট। গত বিপিএল এ বল হাতে আপনারা খেয়াল করুন যে তার ১৩টা উইকেট, ৭.৭১ ইকোনমি রেট। এই বিপিএল এ মাত্র এখন পর্যন্ত ৭ ইনিংস বল করে ৪টা উইকেট শিকার করেছে, ইকোনমি রেট ২.৫ এরও উপরে। অর্থাৎ জাতীয় দলে মেহেদী হাসান মিরাজ যে পরিমাণ রান দেয় তার চেয়ে তো বেশি রান দিচ্ছে এই বিপিএল এ। তার উপর যদি মেহেদী হাসান মিরাজের এবারের বিপিএল এর ম্যাচ বাই ম্যাচ যদি পারফরমেন্সটা আমরা দেখি, গত ২৬শে ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাট হাতে সুযোগ না পেলেও বল হাতে ৩ ওভারে ৩৯ রান দিয়ে একটা উইকেট শিকার করেছে, ফ্লপ করেছে। ২৭ তারিখ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ব্যাট হাতে করেছে ৩৭ বলে ৩৩ রান, বল হাতে বোলিং করার সুযোগ পায়নি, এখানেও ফ্লপ করেছেন। ১ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ব্যাট হাতে ৩ নম্বরে নেমে করেছে ৭ বলে ৬ রান, ফ্লপ। বল হাতে ৩ ওভার ১৯ একটা, এখানে আবার কিছুটা বোলিং ভালো হয়েছে। ২ জানুয়ারি রংপুরের বিপক্ষে ৩ নম্বরে নেমে ব্যাট হাতে করেছে মাত্র ৬ বলে ৪ রান, ফ্লপ। বল হাতে ৩ ওভারে ৩৫ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি, ফ্লপ। গত ৪ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ওপেনিং এ নেমে ৬ বলে করেছে ৫ রান, ফ্লপ। বল হাতে ৩ ওভার ২৮ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি, ফ্লপ। গত ৫ জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ব্যাট হাতে সুযোগ পায়নি, তবে বল হাতে ১ ওভার ৯ রান দিয়ে একটা উইকেট শিকার করেছে। যেহেতু ১ ওভার বল করেছে এখানে জাজ করার কিছুই নেই। গত ৭ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ১৪ বলে করেছে ১৭ রান, ফ্লপ। বল হাতে বোলিংই করেনি সে। গত ৮ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ নম্বরে নেমে ২ বলে ৭ রান করে অপরাজিত ছিল, যেহেতু মাত্র ২ বল খেলেছে এখানে জাজ করার কিছু নেই, সে বোলিং করেনি ওই ম্যাচে। গত ১২ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট করার সুযোগ পায়নি, বল হাতে ২ ওভারে ১৫ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি, এখানে জাজ করার সুযোগ নেই। গত ১৬ জানুয়ারি অর্থাৎ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে আবারও ৩ নম্বরে নেমে ২ বলে করেছে ১ রান, বল হাতে ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট। ২ জায়গাতেই ব্যাটিং বোলিং এ ফ্লপ। ভালো করে আপনারা যদি একটু খেয়াল করেন, যেগুলো বলেছি আমি, একটা ম্যাচে ওপেনিং এ নেমেছে, সেখানে করেছে মাত্র ৫ রান। ৩টা ম্যাচে ৩ নম্বরে নেমেছে, যেখানে রান করেছে ৪, ৬ এবং ১ রান, অর্থাৎ ৩ ম্যাচে ১১ রান। একটা ম্যাচে এক ম্যাচে ৫ নাম্বার ব্যাটিং করেছে, সেখানে করেছে ৩৭ বলে মাত্র ৩৩ রান, সেটাও ফ্লপ। ২টা ম্যাচে ৮ নাম্বার ব্যাটিং করেছে, একটা ম্যাচে করেছে ১৪ বলে ১৭, ফ্লপ। আরেকটা ম্যাচে ২ বলে ৭ রান, যেটাকে জাজ করার সুযোগ নেই, মাত্র ২ বল খেলেছেন। এখন মেহেদী হাসান মিরাজ এরকম পারফরমেন্সের পর এখন প্রশ্ন উঠছে যে সিলেট তো এলিমিনেটর ম্যাচ খেলবে আগামী ২০ তারিখ দুপুর ১টায়। এখন সেই ম্যাচে কি মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্বের দায়িত্ব রাখা ঠিক হবে কিনা? এখন ধরুন যে ওই ম্যাচে মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্ব থেকে সরে অন্য কাউকে দেওয়া হয়েছে, যদি মেহেদী হাসান মিরাজ যদি ওই ম্যাচের একাদশে থাকে, তাহলে আমি মনে করি মেহেদী হাসান মিরাজ অধিনায়ক থাকা উচিত। যদি মেহেদী হাসান মিরাজকে একাদশের বাইরে রাখা হয়, সেক্ষেত্রে তো স্বভাবতই আরেকজনকে অধিনায়কের দায়িত্ব দিতে হবে। কিন্তু যদি মেহেদী হাসান মিরাজ একাদশে থাকে তারপর অন্য কেউ অধিনায়ক হয়, সেটার কোনো মানে হয় না। কারণ আপনারা মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্ব থেকে সরাবেন কোন উপায়ে? সে তো এলিমিনেটর ম্যাচ আপনাদেরকে তুলেছে, অর্থাৎ প্লে অফে তুলেছে, সেই হিসাবে তো আপনি অধিনায়কত্বে আপনি তাকে পাস মার্ক দিতে পারবেন। ১০টাতে ৫টা জিতিয়েছে, গতবারও খুলনা টাইগার্সকে প্লে অফে তুলেছিল, এবছরও তো তুলেছে। তার মানে অধিনায়কত্ব দিয়ে তাকে সরানো যাবে না। যদি তাকে একাদশের বাইরে ছুড়ে ফেলা হয়, সেক্ষেত্রে নতুন কেউ অধিনায়ক হতে পারবে। তবে মেহেদী হাসান মিরাজ যদি একাদশে থাকে, সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে অন্য কেউ অধিনায়কত্ব ভার দেওয়া ঠিক হবে বলে মনে করি না। আর যদি পারফরমেন্সের কথাই বলি বা যাই বলুন না কেন, যেহেতু টানা ১০ ম্যাচ বা লিগ পর্বে সবগুলো ম্যাচে মেহেদী হাসান মিরাজ অধিনায়কত্ব করেছে, সেই হিসাবে এই মুহূর্তে এলিমিনেটর ম্যাচের আগে নতুন কাউকে দায়িত্ব দিয়ে আহ একটা হযবরল অবস্থা করারও মানে হয় না। যা হয়েছে তো হয়েছেই, এলিমিনেটর ম্যাচই তো।
তবে হ্যাঁ, যদি টিম ম্যানেজমেন্ট চিন্তা করে তারা এই ডোর ডাই ম্যাচের মধ্যে তারা রিস্ক নিবে না, তারা নতুন কেউ অধিনায়কত্বের দায়িত্ব দিবে, সেটা চাইলে দিতে পারে, সেটা মঈন আলী হতে পারে অন্য, অথবা অন্য কাউকে দিলেও কিন্তু তারা চাইলে দিতে পারে। তবে সেক্ষেত্রে আমি মনে করি যদি মেহেদী হাসান মিরাজকে একাদশ থেকে ড্রপ করে তখন অন্য কাউকে অধিনায়ক দেওয়াটা বেটার সিদ্ধান্ত হবে, আর নয়তো মেহেদী হাসান মিরাজ যদি একাদশে থাকে সেই অধিনায়ক পাওয়ার যোগ্য। তো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন মেহেদী হাসান মিরাজের বিষয়টাকে নিয়ে। আল্লাহ হাফেজ।